তোমার বাপে বদ্ধ পাগল হওয়ার আগে ভালো একটা মানসিক ডাক্তার দেখাও। আমার আব্বা বদ্ধ পাগল হওয়ার আগে মানসিক ডাক্তার দেখাবো মানে কি বলতে চাচ্ছেন আপনি? তুমি তো জানো যুব সমাজ ক্লাবের সভাপতি আমি। হ্যাঁ সেটা জানি, কি বলতে চাচ্ছেন সেটা বলেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা একটা অনুষ্ঠান করার জন্য তোমার বাপের কাছে গেছিলাম, তারে চিফ গেস্ট বানাবো। সামান্য কিছু টাকা ডোনেশন চাইছিলাম, 50,000 টাকা। সেটার জন্য সে আমাদেরকে রীতিমতো অপমান অপদস্থ করে ছাড়লো। হালিম ভাই, আমার আব্বা আপনারা অপমান অপদস্থ করছে কিনা আমি জানি না, কিন্তু অপমান আমি আপনারা করবো। এখন একটা মানুষকে আপনি আপনার সংগঠনের চিফ গেস্ট বানাবেন ডোনেশন নিয়ে, কেন? তার যোগ্যতা নাই? তার যদি যোগ্যতা না থাকে তাহলে সে ডোনেশন দিয়ে চিফ গেস্ট কেন হবে? আপনাদের ওই অনুষ্ঠানের মুখ্য বিষয় কি ছিল? সন্তানের প্রতি নজর রাখুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন। বাহ, সুন্দর। এখন কে হয়েছে চিফ গেস্ট? আমাদের আজগুল আলী চাচা। এই তো আপনার সংগঠনের সাথে মিলে গেছে। একটা সুদখোরকে ডোনেশন নিয়ে তারপর চিফ গেস্ট বানাইছেন, তাই তো? ভাই, আপনাদের মতো কিছু মানুষের কারণে এই সমাজের আজকে এই অবস্থা। অন্যায়, দুর্নীতি সবকিছু হয় আপনাদের জন্য। এই সমস্ত বাটপাড়ি বাদ দেন। বাটপাড়ি বাদ দিয়ে টাকা পয়সা যদি না থাকে রাস্তায় নামেন, রাস্তায় নেমে ভিক্ষা করেন। কালকা তো যুব সমাজের অনুষ্ঠান, ভাই সবকিছু ঠিকঠাক ঠিকঠাক মানে যেইভাবে প্যান্ডেল আর মঞ্চ সাজাইছে, সতলে তো আপনি হলেন প্রধান অতিথি। ঠিক আছে, কিন্তু এই প্রধান অতিথি হিসেবে আমি যখন বক্তব্য রাখবো সব ঠিকঠাক করছে? আবার খোয়েন আপনি দেখেন যে সুন্দরভাবে লেখা আনছি, এই বক্তব্য যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, এই যে দেখেন সুন্দর করে লেখা লইছি, এটা ভালো করে মনোযোগ দিয়ে পইরা প্র্যাকটিস করবেন। দরকার সারা রাত আপনি প্র্যাকটিস করবেন এখানে, বুঝছেন? তারপরে কালকা মঞ্চে গিয়ে এমন ভাবে বক্তব্য দিবেন, একদম মঞ্চ ফালাইবেন। এত পাকনামি করতে হবো না। আমার কি মূর্খ মনে করছ নাকি তুই? হ্যাঁ, আমার নিজের বিচার বিবেচনা নাই, আমি ঠিকই কইতে পারবো। তোর লেখাটা খালি নিলাম একটু মানে সুবিধার জন্য। ভাই, আমি তো আপনি মূর্খ কই নাই। শোনেন, এই যে এটা লেখা আনছি যাতে কালকে কোনো রকম সমস্যা না হয় আপনার, বুঝছেন? 5 দিন ধরে মাইকিং করতেছে, আপনি দিন প্রথম প্রধান অতিথি। আপনি যদি ভুল করেন তাহলে তো সমস্যা হইব। আরে ভুল হইব না, কালকে দেখবি সব ঠিকঠাক ফাটাই দেবো আমি। চশমাটা দে। ও এই নেন। আমি দেখছি আমি বিষয় কত ভালো বক্তব্য দিব তুই দেখ। ভালো করে দিতে হইব, কারণ 5 দিন ধরে মাইকিং করতেছে, বুঝছেন? আপনার ফাটানো লাগবো মঞ্চরে। মনে কর ফাইটা গেছে, ফাইটা গেছে। আচ্ছা তাহলে মঞ্চে উঠেন। মঞ্চ বানাইছিস তো কি কই? এই যে এইটাই মঞ্চ মনে করেন, আর সামনে সব জনগণ। উঠেন, বক্তব্য শুরু করেন। প্র্যাকটিস আর কি, বুঝছেন না? প্র্যাকটিস হইলে মনে করবেন এটা আসল, বুঝছেন? আর উঠবো? আর উঠা দরকার নেই, কারণ না। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দালাল যুব সমাজ আই যে আজকে ওই টানুসকে আমি দালাল না তো, আমি কি লিখছি আপনি কি কোন দামাল ছিল। বলে গেছে, আবার বলতেছি। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করছে দামাল সব যুব সমাজ। হাততালি। তবে একটা কথা মনে রাখতে হবে, মাদক খুব খারাপ জিনিস, আর এই যুব সমাজ তার চেয়েও খারাপ। আমি লিখছি কি, আপনি কইতেছেন কি? যুব সমাজ খারাপ মানে? আরে মাদকের কারণে যুব সমাজ খারাপ হয়ে যাইতেছে, এই দেশ কইবেন? ভুল হয়ে গেছে, এই মাদকের জন্য যুব সমাজ খারাপ হয়ে যেতেছে। আপনারা এই অঞ্চলের সকলেই জানেন আমি খুব খারাপ মানুষ, আর আমিও জানি আপনারা আমার চেয়েও খারাপ মানুষ। আপনি যেটা আসল জিনিস সেইটা কইতেছেন, আপনি মানে আপনি খারাপ যেটা আপনি কইতে যান কে? এর উল্টা কোন, উল্টা উল্টা যত আছে উল্টা কোন। বুঝতে পারছি, আমার দিয়ে নাম দেন কে? তোর লেখালেখা দেখে আমার পক্ষে পড়া সম্ভব না। কি কোন এসব? আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী, দামাল লেখছি, কত সুন্দর রেখেছেন দালাল। মল্ল একরকম লেখো, তোমার সুন্দর করে। আর তার বড় কথা, তুই কারণে দাঁড়ায় ওই পাবলিকের সামনে বক্তব্য দিতে গেলে না, এরকম ময়লয় অনেক ভুল হয়ে যাবো। দরকার নেই আমার, তার কাজ করবি
কালকে তুই মঞ্চে উঠবি, হ্যাঁ তুই মঞ্চে উঠে আমার ভাষণটা তুই পড়বি, পাঠ করবি আর কি, আর আমি তোর পাশে দাঁড়াই থেকে শরবত জানাবো। তাহলে তো ভালোই হয়। এক কাম করেন, ঠিক আছে? আপনি ইনভেস্ট করেন, আমি চেয়ারম্যানিতে খারই। আমি যদি পাস করি চেয়ারম্যানিতে, কোনোদিন ওই চেয়ারে আমি বসবো না, আপনিই বসবেন, সব কিছু আপনি করবেন। বাবা, চেয়ারম্যান আর খাইস চাপছে না, ফাজিল জানি কোথায়। তোরা কিচ্ছু করতে হইব না, চল। প্রচুর গরম পড়ছে, তারপরে আমি করবো কি, কালকা মোটা একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে দেব। কাঁথা কি করতেছেন? এই গরমের দিন আপনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবেন? আর আমার জ্বর তো অনেক জ্বর। কই আনতেছেন? এখন কিসের জন্য, মানে কালকে অনুষ্ঠানের আগে আমার জ্বর হইব, জ্বরের কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকবো। তুই করবি কি, তুই দৌড় দিয়ে যাবি ওই মঞ্চে, মঞ্চে ওই যুব সম্প্রদায়ের বলবি যে আমি খুবই মর্মাহত, দুঃখিত, আমি খুব চাইছিলাম যে তাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথির পদটা অলঙ্কৃত কইরা আমি আসন গ্রহণ করবো, কিন্তু আমি জ্বরের জন্য আসতে পারিনি। তাদের বলবি আমার মাফ চাবি, তারপরে তুমি সবাই যেন আমার জন্য দোয়া করে। তারপরে বক্তব্যটা আমি দিয়ে দিব। হ্যাঁ খবরদার, তাগরই কবি আমারও কোনো একটা বক্তব্য দিয়ে দেওয়ার জন্য, কিন্তু তুই মঞ্চ উঠবি না, কোনো বক্তব্য তুই কালকে রাখবি না, মনে থাকে যাবো। ঠিক আছে। আপনি কই যান? হ্যাঁ, আরে আমার তো টেহা লাগবো কিছু। শূন্য থেকে আসে মানুষ, শূন্যে চলে যায় গো, শূন্যে চলে যায়। খালি হাতে আসে মানুষ, খালি হাতে যায় গো, খালি হাতে যায়। কেউ বা আবার হয় ভাবিলেন, কেউ বা আবার হয় ভাবিলেন, কেউ আবার হয় হিরো। অবশেষে জিরো মানুষ, অবশেষে জিরো। হে আমল আমার নানা ম্যাট্রিক পাস করে 1 মণ দুধ দিয়ে গোসল করছিল। আমি যখন পৃথিবীতে আসলাম শখ করে আমার নাম রাখলো সিরাজ। সিরাজ কিন্তু সিরাজ, হে সিরাজ এখন হয়ে গেল পাগলা সিরাজ। বাবা মালা করতেছে আমি নাকি পাগল। কেন রে বাবা, তোমারে কেন পাগলা সিরাজ বলবে? ওই যে আপনার আদর্শ ধারণ করছে, আপনি আমাকে শিখাইছেন না যে চুরি ডাকাতি ঘুষ চিন্তা রাজধানী ইন্না অন্যায় ইন্না করা যাবো না। এমন একটা জায়গায় চাকরি নিলাম আব্বা, বিশ্বাস করে আমি ঘুষ খাবো না। কোথাও তো না, এটা আমার দ্বারা সম্ভব না। ক্ষমতার দররা এসে পিস্তল টাকায় কয় ঘুষ খাবি নাহলে জীবন দিবি। আমি দেখলাম যে না, ইনো তো টাকা দেবো না, ঘুষ খাওয়া লাগবো। আখ করে চাকরি ছেড়ে দিলাম। মানুষের কাছে কইলাম যে ঘুষ নেই নেই, আমি ইচ্ছা করে চাকরি ছাড়ছি, কেউ বিশ্বাস করতেছে না। বাবাকে বলে করতেছে তুই নিশ্চয়ই ঘুষ খেতেছ, হাতে না তোর ধরা পড়তে, হ্যাঁ জন্য তোকে বাড়ি করে দিচ্ছে। মানুষের কথায় কান দিও না, মানুষকে বোঝানোর কিছু নাই। তোমার সততা দিয়া তুমি এই ব্যবসাটা কন্টিনিউ করো, আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করো। না আসলে আল্লাহর উপর ভরসা করছি বলে এখনো পয়সা আছি, না হলে আখ করে বাবাক পালার উপর আখ করে আমি ফাঁসিতে মরে গেলাম নি। আচ্ছা আব্বা, বাড়ির লোকের কথা বাদ দিলাম। ওই নাটি ঠেকান যায়, মুখ কালার তোর মুখ ঠেকান যায় না, মানুষ তো কব কইলো অসুবিধা নাই। এই যে আপনার মিয়া হে আমাকে কইতেছে ছাগল পালে পাগলেরা, তুই একটা পাগল, তুই একটা পাগল, তুই একটা পাগল কলছেন। এতবার পাগল করলে আমি তো সত্যি সত্যি পাগল হতাম গা। ঠিক আছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি আমার মেয়েরে বুঝাবো, তোমার ঘরে নিশ্চিন্তে শান্তি ফিরে আসবে। বাবারে, তুমি এই গরমের ভিতরে কোট টাই পরে রয়েছে কেন? হয়েছে কি আব্বা, আব্বা আমি পাস, আমি একটা শিক্ষিত সৎ ছেলে, কিন্তু গ্রামের মানুষ ওরা তো বিশ্বাস করবো না। হ্যান নিগা এই কোট টাই মাই পরে ঘুরতেছি, তাতে কাপড় চোপড় দেহা টের পায় যে না এই লোক অবশ্যই শিক্ষিত। এই যে আমারে দেখো, আমি তো স্কুলের শিক্ষক ছিলাম না, তো মানুষ কি আমারে এই আমার পোশাক আশাক দেখে অশিক্ষিত করব? পোশাক আশাকে শিক্ষা দীক্ষার কোনো প্রমাণ হয় না। শিক্ষা দীক্ষার প্রমাণ হয় মানুষের কথাবার্তায়, তার আচরণে, মানুষের সাথে তার কিরকম ব্যবহার, সেইটাতে। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি সাধারণ মানুষের মতন কাপড় চোপড় পইরা সাধারণের সাথে মিশা যাও, মিশা তাদের সাথে তাদের ভাষায় কথা বলো, তোমার ভাষাও তারা বুঝতে পারবে। তুমি যে শিক্ষিত, সেই শিক্ষার আলো তাদের মধ্যেও কাদিকটা ছড়াই দাও। আব্বা আপনি ঠিক কথা কইছেন,
পোশাক কোনোদিন পরিচয় হবেন পারে না, অসুবিধা নাই, আমি এখন খুলে আরে না না কি করতেছ, এখন খোলার দরকার নাই, ঘরে চলো, ঘরে গিয়া তারপরে পোশাক চেঞ্জ করো। ঠিক আছে আব্বা, বিশ্বাস করেন আমি কিন্তু পাগল না। আরে কে বলছে তুমি পাগল? তো আসো। আচ্ছা আব্বা, হ্যাঁ ওই আপনার মেয়ে কি কোনো কবিরাজের বাড়িতে গেছিল? কই না তো, আমি তো জানি না। না হয়েছে কি, ওই যখনই ওর হাতে আমার ঝগড়া না গে, আমি যদি ছাগলে খেবার দিবেন নিগে ওই গোট ফানবে ঢুকি, একটু বড় সিংহালা খাসি আছে, ওই খাসিটা আমার খালি এমন করে বুঝা দেয়। এইটার সাথে ওই কবিরাজের বাড়ির কোনো সম্পর্ক নাই। তুমি খাসিটারে আদর করো, ও তোমার সাথে চলে আসবে, কোনো সমস্যা নাই, তুমি এগুলা নিয়ে ভাইবো না। চলো। মারে কেমন আছো আম্মা? আমি ভালো আছি। খারাপ আমি তোর চেহারা দেখবো কি মা? তোর জিজি কেমন শোনা গেল মা, মনে হচ্ছে ভালো আছো। তোর কি জিজ্ঞেস করবো কেমন আছো? কতদিন তোমার দেখি না আম্মা, 1 মাস হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি 100 বছর হয়েছে আমি আমার মারে দেখি না। একটু গ্রান্ডার নেই আম্মা। আল্লাহ, মা তো মাই, বাঁচাই রাখো বাঁচাই রাখো। কতদিন তোমার দেখি না আম্মা। তো আম্মা, আপনার শরীরটা এখন কেমন, ভালো আছে না? উনি মূর্তি খুব ভালো আছে আব্বা, তাই বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে তো একটু। না আব্বা তখন বলতেছিল যে আর কি, ওই দিন ফোন দিয়েছিলাম যে আপনার নাকি প্রেশার কন্ট্রোলে নাই, আপ ডাউন করতেছে, খালি উঠানামা করতেছে আর কি। এখন কি অবস্থা আম্মা, কন্ট্রোলে আছো তো? সোজা এখন একেবারে এমন দেওয়ার পর এটা খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস আম্মা, প্রেশার খুব খারাপ জিনিস, এটাকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে আর কি। সবাই কয় কি আমার জানো, শাশুড়ি যদি মায়ের মতো হয় তাহলে স্বামী হয়ে যায় না ভাই? তুমি এটা কি বলো যে আমার সাথে কখন ফোন কথাটা বলতে হবে মুরব্বীদের সামনে, এটা তোমার একটু চিদম জ্ঞান থাকতে হবে না আম্মা? একটু এখনো কিন্তু ছোট আছে যে আর কি, আদর করে বড় করছুন তো, সে প্রভাবটা রয়ে গেছে আর কি। আর আমাকে বলো না তোমাকে যে আমরা কেমন করে রেখেছি যে। কইতে হবে না জামাই বাবা, যে কইতে হবে না, একেবারে সন্দেহ ছাড়া 100তে 100 ভালো আছে। তোর লাগে একটা কথা আছে, ওই যে তোর বান্ধবী জন্য কে ছিল না, সবসময় আব্বা স্যার একটু প্রাইভেট কথা কইতেছি, 1 মিনিট। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি আম্মা। ওর মা আসতো না, চটং চটং মাইয়া ফার্স্ট হইতো, এক হাতে রেজাল আর এক হাতে মিষ্টি না কইতো, এই যে আমার জন্য কি বাংলা ইংরেজি এত এত পাই। ধরো না, বাদ দাও, এখন তুমি আমার দেখো, আমার জীবন দেখো, আমি ক্লাসে লাস্ট হয়েছি তো কি হয়েছে? আমার জীবনে আমি কি ফার্স্ট হয়ে গেছি? কেমন জামাই পাইছি কি যাই তুই কইতেছি, কইতেই দিলি না তুই। আমার যে মিষ্টিটা খাওয়াইতো, বিশ্বাস করে এখন খাইতো, আমার মনে হচ্ছে বিষ যাইতো। যে জন্য তোর কথাটা কইলাম, ওই যাওয়ার সময় বাড়ির সামনে একটা লেড়া দিয়ে যাবি আর কি। আম্মা, আপনি যে ফোন প্রাইভেট কথা বলছেন সেটা আমি বুঝতে পেরেছি যে আর কি, আমি কে আপনাদের অনের অনলি জামাই, হ্যাঁ শামসু শামসু। আপনাকে আমি একটা স্টোরি শোনাচ্ছি যে আর কি, আমি যখন ক্লাস 5-এ পড়তাম আম্মা, আমি একটু পিছনের টুলে বসতাম আর কি, পড়াচুরি করতাম তো, একটু দুষ্ট আছিলাম তো আম্মা। কিন্তু আমার ক্যাপ্টেন সামনের টুলে বসতো, স্যার যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতো টাস করে দাঁড়িয়ে যেত, সব প্রশ্ন উত্তর দিয়ে দিত। আল্লাহর কি লীলা খেলাম মা, আজকে সে কোথায় আর আমি কোথায়। সে এখন বাজারে চার দোয়ান করতেছে আর কি, আর আমি শামসু মাশাআল্লাহ কত বড় চাকরি করতেছে যে, মাসে 40,000 টাকা বেতন পাচ্ছে যে। এখানে শেষ না আম্মা, এক্সট্রা ভাবে মনে করেন যে কমসে কম আরো 3 লাখ তো পাচ্ছে যে আর কি আম্মা। মা এইটাই তো মানুষে কয় যে সোনার টুকরা পোলা নাকি 1 লাখ একটা হয়। আমি কই আমার মাইয়ার জামাই 1 কোটিতে একটা পাইছি। আচ্ছা শোন, ওছে এত কথা বার্তা নাম নেই, আমি গেলাম ওই যে জোনাকের বাড়ির সামনে একটা লেড়া দিয়ে যা। ঠিক আছে আম্মা, বুঝতে পারছি আর কি, আসতেছি আম্মা আসতেছি। আসো একটা টেলারিংটা দেখে আসি, চলো। জোনাকি, আয় জোনাকি। তুমি আমাকে কোথায় নিয়ে এসো জয়? এটা তো দেখেন মরুভূমি মানুষ। আরে গোলাপি, আয় জোনাকি। কতদিন আচ্ছা এখানে সরে দাঁড়া। এই তুই কি রান্না করছিলি নাকি? রান্না করবো কেন, আমি তো ঘরের মধ্যেই ছিলাম।
না ব্যাড স্মেল আসতেছে আর কি, দুর্গন্ধ আসতেছে আর কি। আচ্ছা আচ্ছা তুমি রাগ করো এটা না। আবার কি কথাবার্তা? অসুবিধা নেই আমার কাছেই তো দুলাভাই সেদিন প্যারিসে গিয়েছিল। তোর পারফিউম দেখার কোনো আরে না, ইচ্ছা আমার না, নাই। আরে রাখ, দে রাখ, না। রাখ। আচ্ছা ঠিক আছে, তোর দামি পারফিউম দেখানোর আমার কোনো দরকার নাই, তুই রাখ। তোকে একটু মেখে দিই, অনেক আরে গন্ধ তুমি বেরোয়। খাকে কি দিচ্ছ যে? এ পারফিউমের মর্ম তারা বুঝবে? হ্যাঁ, তারা তো আতর মাখবে যে আতর। রাখেন দুলাভাই, আমরা পারফিউম দেই না আতর দেই এটা আপনার জানার দরকার নাই। তা বান্ধবী, তুই কি আমার বাড়িতে আমারও দেখতে আইছস না তোর দামি পারফিউম দেখাইতে আইছস? আর হঠাৎ করে বড়লোক হইছস এটা দেখানোর জন্য আইছস? বান্ধবী শুন, আল্লাহ যেমন মানুষের পাখা দেয় আর ওই টাকা নিতেও না 2 দিন সময় লাগে না। এত অহংকার ভালো না। আচ্ছা শোন, আমি তোকে বড়লোকই দেখাতে আসি নাই, আমরা তো এমনি বড় লোক। আর তোর এই অসহায় অবস্থা দেখে না আমার খুবই খারাপ লাগছে। আমার কোন অসহায় অবস্থা? আমি কি তোর বাড়িতে কি ভিক্ষা করতে গেছি না চাইলার কাপড় আনতে গেছি যে আমি অসহায়? আরে না না না, মানে একই তো তোর শাড়ি দেখে তোকে অসহায় লাগছে, আর তুই ছিলি ক্লাসে ফার্স্ট গার্ল আর আমি ছিলাম লাস্ট বলা যায়। কিন্তু আমি জীবনে ভুল করিনি, আমি আমার জীবনে ফার্স্ট হয়ে গিয়েছি, আর তুই তোর জীবনে এই হাল কেন বান্ধবী? তোর তোর মতো মানুষের না এটাই একটা সমস্যা। মানুষের কাপড় চোপড় দিয়ে মানুষকে বিচার করস। হ্যাঁ আচ্ছা, এত যে অহংকার, তোর জামার র্যাঙ্কি হ্যাঁ কত টাকা বেতন পায়? এই বলো বলো। এই আপনার তো দেখে কমন সেন্স নাই যে, হ্যাঁ? একজন হাজবেন্ডের বেতন কত, তার র্যাঙ্ক কি, এটা আপনি জিজ্ঞেস করতেছেন যে? আপনি তো খাটিছে জানেন না যে। আচ্ছা ভাই, বুঝতে পারছি আপনি অনেক বড় লোক, অনেক টাকা পয়সা ইনকাম করেন, তো কনসেন কোন পোস্টে চাকরি করেন, কত টাকা বেতন পান? এই ছেলে, এই তুমি কে? হ্যাঁ, বাড়ি রাখার শাসা বুসার এসে ভদ্রলোকের সাথে কথা বলতে চাচ্ছে যে, মালিক ভক্কের সাথে কথা বলতে চায়, আপনি এটা খেয়ে খাকি নিয়ে এসেছেন। এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। উনি আমার হাজবেন্ড, সম্মান দিয়ে কথা বলেন। ও পানি, বুঝতে পারছো যে তুমি একটা কথা বললা না, সে ফার্স্টকাল ছিল আর তুমি লাস্টকাল ছিলা। কি করুণ পরিণতি কেন হয়েছে যে এটা আমি সহযোগ কেমন দেখতে পেলাম যে আর কি। তার চেহারা শুরু দেখো, তার জামা কাপড় দেখো, কিভাবে তোমাকে সহ্য করবে যে, সে তো জেলাসে করবে। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে? আমার অপমান লাগতেছে যে আর কি। চলো বরং যাই, চলো চলো চলো। এই খারাপ, আমি জানি না আপনি কত নম্বর গ্রেডের চাকরি করেন, তবে আমি 8ম গ্রেডের একজন অফিসার। আমার এক একটা সিগনেচারের মূল্য 5,000 টাকা। প্রত্যেক দিন 100টা ফাইল সিগনেচার করলি 5 লক্ষ টাকা আমি বিনা বাদে ঘরে আনতে পারি। কিন্তু ঘুষখোর তারা দেশের শত্রু, মানবতার শত্রু। আমার পরিবার, আমাদের যে শিক্ষা, সব কিছু মিলায় আমি ওই লোক ত্যাগ করছি। স্বইচ্ছায় ওই চাকরি ছেড়ে দিয়ে এসে লালন পালন করতেছি গরু ছাগল। তবে এই যে সৎ পয়সা টেহা পয়সা ইনকাম করতেছি না, নুন দিয়া ভাত খালি আমার মধ্যে শান্তি আছে। আমার সংসার চালাকি সংসার না। আপনি তো মিয়া মেলা টেহা পয়সার মালিক হয়েছেন, সব সময় আপনার মনের মধ্যে আতঙ্ক থাকে। সাংবাদিক আমার পিছনে লাগলো কিনা, পুলিশ আমাকে ধরলো কিনা, দুদকে আমি মামলা খামো কিনা। আপনি কি শান্তিতে আছেন মনে করছেন? আপনার সাথে হাজার গুণে শান্তিতে আমরা আছি। ওই অনেক লেকচার বন্ধ করুন। বহুত সহ্য করছে এটা হার হার হ্যাঁ না ভাইয়া সাধু। অনেক তো নফন আই ভাই ইয়ে সহ্য না হতে অনেক, বুঝছেন না? আইসে শুনুন, র্যাঙ্ক টেন আর নফ উচিত। আয় বেতন হইতাম 40,000 টিয়ে, ইন ব্যবহার না করি ফিওনের কথা দি। হ্যাঁ, এক্সট্রা বা মাই 4 লাখ টাকা ভাই দে, 3 লাখ টাকা ভাই। ওই তো এটার নামই ঘুষ। ঘুষ কিন্তু তা তো জানিস না, ঘুষখোর। আরে শুনো, যারা ঘুষ খায় তার ওই ঘুষের উপহারই কয়। আর এই মিয়া, আপনি নিজেরই র্যাঙ্ক নাই, আপনি র্যাঙ্ক কেমনে গুনবেন? হ্যাঁ, করেন তো একটা পিওনের চাকরি, আবার এসেন বড় বড় ফুট। হাতের সাথে কথা বলতে আসছে আমি, কি বলবো যে শাসামুসের সাথে কথা বলবো আমি? ওরা মর্ম বুঝবে, ওরা বলবে যে ঘুষ এটা যে টিপ, এটা যে গিফট, এটা যে তারা বুঝে না। ঘুষ কি ভালো করে জানি, তুই একটা ঘুষখোর। ঘুষখোর হয়ে কথা কথা সাবধানে বলবেন। কি শুরু করছো? হ্যাঁ, এটা আমার মাথা কাটা যে আমাকে বকশিশ হিসেবে দেয়, টিপ হিসেবে দেয়। সরের মায়ের বড় গলা, থামো। বেশি কথা বলা শুরু হয়ে গেছে, আর তোমরা মেয়েদের সঙ্গে লাগতেছো কেন? মা যাও তো, তোমার জামাই নিয়ে যাও, আমাদের এগুলো শুনলে লাভ হবে না। যাও। ঠিক আছে যাচ্ছে, আপনি থাকতে আসি নাই, ঠিক আছে দত্ত সব চলো। আর জায়গা পাও না তুমি আসার জন্য এখানে, বুঝতে পারি। কি জামাই বাবাজি, কাদের সঙ্গে তুমি ঝগড়াঝাটি শুরু করে দিছো? আম্মা, আমি তো অগর বাড়ি যাই নাই, ওরা বাড়ির ঘুরে এসে আপনি মেয়েকে অপমান করতেছে। ঠিক আছে, এই তুই রান্না করে যা, জামাই তুমি ঘরে যাও। তোমাকে একটা কথা কইতে আইলাম, তোমার ছোট পোলারে দেখে আসলাম, সে আরো পোলাপানের সাথে বসে নেশা করতেছে। মাস্টার সাহেব, আজারে কথা কইেন না, আজারে কথা করার জায়গা পান আপনি, তাই না? এই গ্রামে আমি ছাড়া আর কোন লোকটা সেই ক্ষমতা আছে? আমি যদি মসজিদ কমিটির সভাপতি হই, তাহলে এই যে মসজিদটা দেখতেছো, এটা 6 তলা বানায় দিব।